রোহিণী এই বছরই আমতলা উচ্চ বিদ্যালয়ে ট্রান্সফার হয়, কিন্তু সে ভাবতেও পারেনি এবছর তার গ্রামে ট্রান্সফার হবে। কিন্তু তার কিছু করার থাকে না। রোহিণী স্কুলে গিয়ে দেখে সেই স্কুলটি 3 তলা এবং সেই স্কুলের সামনে একটা বড় মাঠ আছে। রোহিণী প্রথম দিন স্কুলে জয়েন করার পর থেকেই বর্ষা নেমে আসে। কয়েকদিন বৃষ্টি হবার ফলেই স্কুলের মাঠের মধ্যে জল জমে যায় আর স্কুলের নিচতলাটা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর পুরো জলে ভরে যায়। তাই গ্রাউন্ড ফ্লোরে ক্লাস করাতে অসুবিধা হলে রোহিণী প্রিন্সিপাল স্যারের কাছে যায়। স্যার, বৃষ্টির জন্য নিচের ঘরে ক্লাসরুমগুলোতে জল ঢুকে গেছে, আমার পক্ষে ক্লাস করানো সম্ভব হচ্ছে না। স্টুডেন্টরা কিভাবে বেঞ্চে বসবে? আপনাদের স্কুলে কি প্রত্যেক বছরই এরকম হয়? তুমি আমাদের স্কুলে নতুন টিচার এসেছো বলে জানো না, তবে আমাদের স্কুলে প্রত্যেক বছরই বর্ষায় এরকম সমস্যাটা দেখা দেয়। তুমি নিচের তলার সমস্ত স্টুডেন্টদের 3 তলায় নিয়ে চলে যাও। 3 তলায় ক্লাস করতে গেলে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। কিন্তু স্যার, 3 তলায় তো মাত্র 3টে ঘর, সেখানে ক্লাস 5 থেকে 9 কোথায় বসবে? আমাদের স্কুলে ক্লাসরুমের সংখ্যা অনেক কম। আমাদের স্কুলটা যদি 4 তলা করে ক্লাসরুমের সংখ্যা বাড়ানো যেত তাহলে অনেক ভালো হতো। আপনাদের স্কুলে যদি এত সমস্যা হয় তাহলে আপনারা সরকার কর্তৃপক্ষকে জানাচ্ছেন না কেন? সরকারের তো কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি শুধু ছেলে মেয়েদেরকে 3 তলায় নিয়ে গিয়ে ক্লাস করাও, আর যাদের ক্লাস করানো যাবে না তাদেরকে সরাসরি ছুটি দিয়ে দাও। আমি অত কৈফিয়ত দিতে পারবো না। এমন কথা শুনে রোহিণী খুবই অবাক হয়, কারণ স্কুলের এরকম অবস্থা সবার আগে ঠিক করা দরকার। বর্ষায় এভাবে জল জমে গেলে অনেক রকমের রোগ হতে পারে, কিন্তু রোহিণীর কিছু করার থাকে না। সে 1 তলা থেকে সমস্ত বাচ্চাদের 3 তলাতে নিয়ে যায়। কিন্তু 3 তলায় সবার বসার জায়গা না হলে ক্লাস 5 থেকে 7 পর্যন্ত বাচ্চাদের ছুটি দেয়া হয়। কিন্তু বাচ্চারা বৃষ্টির মধ্যে ছুটি পেয়ে বাড়ি না গিয়ে স্কুলের মাঠে খেলতে শুরু করে। কি মজা, কি মজা! আজকে সবাই আমরা মাঠের মধ্যে কাদা জলে ফুটবল খেলবো, খুব মজা হবে। চল চল, আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে কি করব? এই বর্ষাকালে স্কুলে আসতে কি যে ভালো লাগে। এই বলে বাচ্চারা সবাই জলের মধ্যে হুটোপুটি করে আর তারা এত চিৎকার চেঁচামেচি করে যে 3 তলায় রোহিণী ম্যাডাম কিছুতেই অন্যান্য বাচ্চাদের ক্লাস নিতে পারে না। উফ, বাচ্চাগুলোকে আমি ছুটি দিলাম যাতে ওরা বাড়ি চলে যেতে পারে, কিন্তু ওরা বাড়িতে না গিয়ে স্কুলের মাঠেই খেলাধুলা করছে। এই বর্ষার জন্য ক্লাসের টাইমিংটা পুরো বিগড়ে গেছে। স্কুল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই। রোহিণী তখন ক্লাস 9 এর ক্লাসরুমে থাকে আর এমন সময় মাঠে বাচ্চাদের খেলতে দেখে ক্লাস 9 এর বাচ্চাদেরও বাইরে বেরিয়ে খেলার খুবই ইচ্ছা হয়, তাই তারা কেউ ক্লাস করতে চায় না। ম্যাডাম ম্যাডাম, আপনি আমাদেরও ছুটি দিয়ে দিন না, এই বৃষ্টির মধ্যে আমাদেরও ক্লাস করতে ইচ্ছে করছে না। আপনি তো ছোটদেরকে ছুটি দিয়েছেন, তাহলে বড়দের ক্লাস ছুটি দিতে আপত্তি কোথায়? এই, একদম চুপ করে থাকবে। স্কুলে পড়াশোনা করতে আসো নাকি খেলতে আসো? এদিকে সিলেবাস শেষ হওয়ার নাম নেই, ওনাদের আবার ছুটি চাই। তোমরা প্রিন্সিপাল স্যারের কাছে স্কুলে জল জমা নিয়ে কোনো আবেদনপত্র দিতে পারছো না? আবেদনপত্র দিলে আমরা স্কুলের মধ্যে জলে খেলা করব কি করে? স্কুলে জল জমলে আমাদের তো খুব ভালো লাগে, তাই আবেদনপত্র দিয়ে কোনো লাভ নেই। বর্ষাকালে আমাদের মাঝে মধ্যেই ছুটি দেয়া হয়, যেটা বছরে অন্য কোনো সময় হয় না। রোহিণী বুঝতে পারে বাচ্চারা স্কুলে জল জমা নিয়ে বেশ খুশি, তাদের কারোরই স্কুলের ভালো মন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঠিক এমন সময় হঠাৎই বাচ্চারা ফুটবল খেলতে খেলতে এত জোরে ফুটবলটাকে লাথি মারে যে সেই বল পুরো সোজা 3 তলাতে উঠে আসে, যার ফলে ভীষণ জোরে শব্দ হওয়ায় রোহিণী ম্যাডাম চমকে ওঠে। তাই সে তখনই রেগে গিয়ে নিচে চলে যায়। তোমাদেরকে আমি ছুটি দিলাম বাড়ি যাওয়ার জন্য, তা না করে তোমরা এখানে খেলা করে বাকিদের ক্লাসগুলো নষ্ট করছো। যাও, এখনই বাড়ি চলে যাও বলছি, না হলে আমি তোমাদের সব কটার বাবা মাকে স্কুলে ডেকে পাঠাবো। ম্যাডাম, আপনিও আমাদের সঙ্গে এসে ফুটবল খেলুন, তাহলে বুঝবেন বর্ষাকালে ফুটবল খেলতে কি ভালো লাগে। আপনি নিশ্চয়ই বর্ষাকালে কখনো ফুটবল খেলেননি, তাই আপনি আমাদের বকছেন। অনিশের কথা শুনে রোহিণীর মাথা আরো গরম হয়ে যায়, কারণ রোহিণী লক্ষ্য করে কোনো স্টুডেন্টই তার কথা শুনতে চায় না। স্কুলের বাকি স্যার ম্যাডামরা রোহিণীর মতো এত বকাবকি করে না, কারণ তারা জানে স্কুলের বাচ্চারা ভীষণই অবাধ্য। এমন সময় রোহিণী ভীষণ জোরে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাচ্চারা ভয়ে বাড়ি চলে যেতে বাধ্য হয়। পরের দিন, ধুর, আমার আজকে স্কুলে গিয়ে পড়াশোনা করতে একটু ইচ্ছা করছে না, আবার এদিকে স্কুলে না গেলে বাড়িতে মা বাবাও বকবে। উফ, কি যে করি। আগেকার স্যার ম্যাডাম গুলো আমাদের কিছু বলতো না, কিন্তু এখন ওই নতুন ম্যাডামটা এসে আমাদের উপর বড্ড চিৎকার চেঁচামেচি করছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে আজকে ভিজে ভিজে স্কুলে যাই। এরকম ভাবে স্কুলে গেলে নিশ্চয়ই ম্যাডাম আমাদেরকে ছুটি দিয়ে দেবে, না হলে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে ম্যাডামের নামে কমপ্লেন করে দেব।
এই বলে বাচ্চারা সবাই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে স্কুলে যায়। তাদের কাছে ছাতা থাকলেও তারা কেউ ছাতা ব্যবহার করে না। একি, তোমরা বৃষ্টির মধ্যে এরকম ভিজে ভিজে স্কুলে এসেছো? কারোর কাছে ছাতা ছিল না? তোমাদের জামা কাপড় এরকম ভাবে ভিজে থাকলে আমি কিভাবে ক্লাস নেব? ম্যাডাম, আমাদের তাহলে ছুটি দিয়ে দিন। বাইরে যা বৃষ্টি হচ্ছে আর স্কুলের গ্রাউন্ড ফ্লোরে পুরো জল কাদা জমে গেছে। আমরা এই জল কাদায় পা দিয়ে 3 তলাতে উঠলে পুরো স্কুলটা তো নোংরা হয়ে যাবে। তখন আবার গোটা স্কুলটা পরিষ্কার করতে হবে। সোনালীর কথা শুনে রোহিণী ম্যাডামের কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে আজকেও বাচ্চাদের ছুটি দিয়ে দেয়। এভাবেই বর্ষাকালের জন্য প্রত্যেক দিনই বৃষ্টি হতে থাকে। এভাবেই বর্ষার কারণে স্কুলের নিয়ম কানুন একেবারেই পাল্টে যায়। আর কয়েকদিন বাদে বাচ্চাদের পরীক্ষা। কিন্তু এভাবে যদি ওরা স্কুল কামাই করতে থাকে বা বর্ষার কারণে যদি ওদেরকে বারবার আমাদের ছুটি দিয়ে দিতে হয়, তাহলে ওরা কিভাবে পরীক্ষা দেবে? উফ, আমি কি যে করি। স্কুলের আর কোনো টিচারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রোহিণী ম্যাডাম প্রত্যেক দিনই চেষ্টা করে জলকাদার মধ্যেই বাচ্চাদের ক্লাস নেওয়ার, কিন্তু স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ক্লাস নেওয়ার দিকে কোনো রকম মাথা ব্যথা থাকে না। অন্যদিকে বাচ্চারাও সারাদিন অপেক্ষা করে থাকে কখন স্কুল ছুটি হবে আর তারা বৃষ্টির জলের মধ্যে খেলতে পারবে। এভাবে বেশ কয়েকদিন কাটে। একদিন, কি ব্যাপার, আজকে শুধু তোমরা এই কয়েকজন স্কুলে এসেছো? বাকি স্টুডেন্টের কি হলো? ওরা স্কুলে আসেনি কেন? এমনিতেই তোমাদের পড়াশোনাতে কোনো মন নেই, কি করে তোমরা পরীক্ষা দেবে বলো তো? ম্যাডাম, যারা আসেনি তাদের মধ্যে আমি বেশ কয়েকজনকে চিনি। বেশিরভাগ স্টুডেন্টরাই খুব অসুস্থ। আমি শুনলাম সবার নাকি খুব জ্বর হয়েছে। প্রত্যেকদিন স্কুলে এসে পড়াশোনার নাম করে যদি বৃষ্টির জমা জলে খেলাধুলা করো, তাহলে শরীর খারাপ তো করবেই। শোনো, আর কয়েকদিন বাদে তোমাদের পরীক্ষা, তাই ভালোভাবে বলছি তোমরা মন দিয়ে পড়াশোনা করো, না হলে কিন্তু পরীক্ষায় ফেল করবে। এমন সময় প্রিন্সিপাল স্যার অনুপ বাবু রোহিণী ম্যাডামের কাছে আসে। প্রিন্সিপাল স্যারকে দেখে বাচ্চারা সবাই উঠে দাঁড়ায়। তোমরা তো সবাই জানো বর্ষাকালে স্কুলে কিরকম জল জমে আর আমাদের ক্লাস নিতে কতটা অসুবিধা হয়। তাই আমরা ঠিক করেছি প্রতিবারের মতো এবারও তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে তোমাদের সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। অনুপ বাবুর কথা শুনে সবাই খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই অনুপ বাবু সেখান থেকে চলে যাওয়ার পর বাচ্চারা সবাই আনন্দে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু রোহিণী মোটেই খুশি হতে পারে না। এই তোমরা থামো, পরীক্ষা দিতে হবে না বলে তোমরা আহাল্লাতে একেবারে আটখানা হয়ে পড়ছো। শোনো, যদি পরীক্ষা নাও তোমাদের দিতে হয়, তবুও জ্ঞানের জন্য তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এভাবে যদি তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা না দাও, তোমরা বুঝতে পারছো তোমাদের ফাইনাল ইয়ার পরীক্ষার রেজাল্টটা কতটা বাজে হতে পারে। দাও, আগের দিন আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেই খাতাগুলো দাও। আপনি আমাদের রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করবেন না ম্যাডাম। ফাইনাল পরীক্ষার সময়ও আমাদের স্কুলের স্যার ম্যাডামরা ঠিক আমাদের পাস করিয়ে দেবেন। হোমওয়ার্কের খাতাগুলো স্কুলে আনতে গিয়ে বৃষ্টির জলে ভেসে গেছে ম্যাডাম। ক্লাসে সবাই একই কথা বললে রোহিণীর কিছু করার থাকে না। স্টুডেন্টরা নিজেদের মতো ছুটি নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে থাকে। রোহিণী চাইলেও তাদেরকে আটকাতে পারে না। এভাবেই দিনের পর দিন রোহিণী সেই স্কুলের সিস্টেম সম্পর্কে ভীষণই সন্দেহ হয়, কারণ কোন স্কুল এভাবে হাফ ইয়ারলি পরীক্ষাতে বৃষ্টির জন্য শুধুমাত্র সবাইকে পাশ করিয়ে দিতে পারে না। এই স্কুলে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কোনো স্যার ম্যাডামের হাফ ইয়ারলি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। কোনো টিচার এতটা ইররেসপন্সিবল কিভাবে হতে পারে? এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রোহিণী ম্যাডাম প্রিন্সিপাল স্যারের ঘরে একটা ফাইল জমা দিতে যায়। এমন সময় সে প্রিন্সিপাল স্যারকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শোনে। স্যার, এবার আমরা স্কুলটা 4 তলা করার জন্য অনেক বেশি অনুদান পেয়েছি, তবে এই টাকাটা অবশ্য আমাদের পকেটেই ঢুকবে। গ্রামের স্কুল হলে এটাই সুবিধা, আমরা উন্নয়নের জন্য যত খুশি টাকা চাইতে পারি, আর সরকার দিয়েও দেয়। রোহিণী আড়াল থেকে অনুপ বাবুর কথা শুনে ভীষণই আশ্চর্য হয়। রোহিণী কখনো ভাবতেও পারেনি যে অনুপ বাবু বা স্কুলের বাকি টিচাররা এরকম কোনো জঘন্য কাণ্ডের মধ্যে থাকতে পারে। ও, এই জন্য আমি বুঝতে পারছি কোনো স্যার ম্যাডামদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন। উন্নয়নের নাম করে শুধু স্কুলটাকে 3 তলা বানিয়ে রেখেছে। আমাকে মনে হচ্ছে কিছু একটা করতে হবে, না হলে বাচ্চাগুলোর ভবিষ্যৎ একদম শেষ। এই ভাবনা চিন্তা করে রোহিণী স্কুল কর্তৃপক্ষের কাছে আমতলা উচ্চ বিদ্যালয়ের ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানায়। তবে রোহিণী তার পরিচয়পত্র অজানা রাখার জন্য অনুরোধ করে। অন্যদিকে প্রত্যেক দিনই বাচ্চারা বৃষ্টির জল জমার জন্য কোনো না কোনো বাহানা করে স্কুল থেকে ছুটি নিয়ে নেয়। তারা মোটেই ভালোভাবে পড়াশোনা করতে চায় না। হঠাৎই একদিন অনুপ বাবু তার অফিসে কয়েকজন অফিসারদের আসতে দেখে ভীষণই অবাক হয়।
আমরা কমপ্লেন পেয়েছি এই স্কুলে নাকি বর্ষায় জল জমে যায় আর স্টুডেন্টদের পড়াশোনা করতে ভীষণ অসুবিধা হয়, তাই আমরা এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি। কেননা আমরা প্রত্যেক বছর এই স্কুলের জলের সমস্যার সমাধান করার জন্য ফান্ড দিয়ে থাকি। চলুন আমাদের স্কুলটাকে একবার পরিদর্শন করিয়ে দেখান। এমন কথা শুনে অনুপবাবু ভীষণই ভয় পেয়ে যায়। এভাবে অনুপবাবু অফিসারদের কাছে ধরা পড়ে। এতদিন অনুপবাবু এবং স্কুলের বাকি টিচাররা মিলে স্কুলে বর্ষার জলের সমস্যার সমাধান করার নামে টাকা পয়সা নিজেদের পকেটে ভরে এসেছে, আর তারা বাইরে থেকে স্কুলটাকে 3 তলা বানিয়ে রাখে যাতে দেখে মনে হয় স্কুলটা যথেষ্ট উন্নত। অফিসাররা স্কুল সম্পর্কিত নানান রকম তদন্ত করার পর বলে, স্কুলে এমন ভাবে বর্ষার জল জমে আছে যে স্টুডেন্টদের পড়াশোনা করতে ভীষণই অসুবিধা হওয়ার কথা। আর প্রত্যেক বছরই তো আমরা বর্ষার জলের সমস্যার সমাধানের জন্য ফান্ড দিয়ে থাকি, তাহলে সেই ফান্ডের টাকা কোথায় গেল? উন্নয়নের নামে স্কুলটাকে শুধু 3 তলা বানিয়ে রেখেছেন যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে আসল ব্যাপারটা কি। এই বছর তো 4 তলা বানানোর নাম করে টাকা নিয়েছেন, কিন্তু আপনাদের তো 4 তলার কাজই শুরু হয়নি। দেখুন, আপনি যদি আমাকে সত্যি কথা না বলেন তাহলে আমি নিজে যদি ইনভেস্টিগেশন করি আপনার কিন্তু চাকরিটা চলে যেতে পারে। এমন কথা শুনে অনুপবাবু ভীষণই ভয় পেয়ে যায়, কারণ সে এখন পুরোপুরি ভাবে ফেঁসে যায়। এখন যদি সে মিথ্যা কথা বলে তাহলে তার পার পাওয়ার কোনো জায়গা নেই, তাই সে সত্যি কথা বলতে বাধ্য হয়। এমনকি তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়। আমাকে ক্ষমা করে দিন স্যার, আসলে আমি বুঝতে পারিনি। আমি শুধু একা নয়, এখানকার লোকাল নেতারা স্কুলের ফান্ডের টাকা খায়। আমি আর কখনো এরকম কাজ করবো না স্যার, আর আমার সঙ্গে স্কুলের সমস্ত স্যার ম্যাডামরাই যুক্ত আছেন। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমি শুনেছি আপনার স্কুলের পরীক্ষাও ইচ্ছা মতো নেন, স্কুলের সমস্ত স্টুডেন্টদের আপনারা পাস করিয়েও দেন। এইভাবে চলতে থাকলে বাচ্চারা কি শিখবে? এই শুনে অনুপবাবু এবং বাকি শিক্ষক শিক্ষিকারা ক্ষমা চাইতে শুরু করে। আমরা প্রত্যেক মাসে সেই স্কুলের রিপোর্ট কার্ড নিয়ে যাব। আগে স্কুলে বর্ষার জল জমার সমস্যার সমাধান করবেন, আর তাছাড়া বাচ্চাদের স্কুলে 3টা পরীক্ষা যেন সুষ্ঠুভাবে নেওয়া হয়, তা না হলে আপনাদের সব টাকা জেলে ভরে দেবো বলে দিলাম। এই বলে তারা সেখান থেকে চলে যায়। অনুপবাবু কয়েকদিনের মধ্যেই স্কুলের ড্রেনের ব্যবস্থা করে, সেই সাথে স্টুডেন্টদের ঠিকমতো ক্লাস করা এবং পরীক্ষা নেওয়ার দিন স্থির করা হয়। এমনকি বর্ষাকাল কেটে গেলে অনুপবাবু স্কুলটা 4 তলা করার ব্যবস্থা করে। সেই স্কুলে ক্লাসরুমের সংখ্যা বাড়িয়ে তোলা হয় যাতে ভবিষ্যতে বর্ষাকালে স্কুলে জল জমে গেলে বাচ্চাদের ক্লাস নিতে কোনো রকম সমস্যা না হয়। এভাবে রোহিণী ম্যাডামের প্রচেষ্টায় সেই স্কুলের উন্নতি ঘটে। মনিকা এবং সুজয় শহরে বাস করত। তারা তাদের দাম্পত্য জীবন বেশ আনন্দের সঙ্গেই কাটাচ্ছিল। তারা দুজনেই ডাক্তার ছিল। তারা ডাক্তারি করে অনেক টাকা ইনকাম করে খুবই বিলাসবহুলভাবে জীবন অতিবাহিত করত। সুজয় একজন গ্রামের ছেলে ছিল। সে ছোটবেলা থেকে শহরে থেকেই ডাক্তারি পড়াশোনা করার পর শহরে চাকরি পায়। অন্যদিকে মনিকা ছিল একজন শহরের মেয়ে। এর আগে সে কখনোই গ্রামে যায়নি, তাই গ্রাম সম্পর্কে তার সেরকম কোনো ধারণা ছিল না। একদিন সুজয় হঠাৎ করে কাঁদতে কাঁদতে মনিকার কাছে এসে বলে, মনিকা, আমার বাবা নেই। বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখনই গ্রাম থেকে ফোন এলো, মায়ের অবস্থা ভীষণ খারাপ। আমাদের এখনই গ্রামে যেতে হবে। কি হলো, হাঁ করে দেখছো কি? তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও। হ্যাঁ, এই তো যাচ্ছি। ভেবেছিলাম এই জন্মে হয়তো আমি কখনোই গ্রামের মাটিতে পা রাখবো না, কিন্তু আজকে যখন শ্বশুর মশাই মারা গেল, গ্রামে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় থাকলো না। কিছুক্ষণের মধ্যেই সুজয় এবং মনিকা দুজনেই তৈরি হয়ে স্টেশনে পৌঁছে যায়। বেশ কয়েক ঘন্টা ট্রেনে জার্নি করার পর তারা নির্দিষ্ট স্টেশনে নেমে পড়ে। ট্রেন থেকে নামার পর মনিকা বলে, ওরে বাবা, ট্রেনে এতক্ষণ ধরে জার্নি করে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। এই গরমে একেবারে ঘেমে নিয়ে স্নান করে ফেললাম। না অজয়, তুমি তাড়াতাড়ি ক্যাব বুক করো। আর হ্যাঁ, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এসি গাড়ি ছাড়া আমি কিন্তু যাব না। এমনিতেই এসি ছাড়া ট্রেনে উঠে আমার খুব কষ্ট হয়েছে। কিন্তু মনিকা, আমি তো তোমার জন্য গাড়ি বুক করতে পারবো না। গাড়ি বুক করতে পারবে না মানে? ট্রেন থেকে নামার পর তোমার বাড়িতে যেতে 1 ঘন্টা লাগে, এটা তো তুমিই আমাকে বলেছিলে। 1 ঘন্টা পথ আমরা গাড়ি বুক না করলে কিভাবে যাব? আচ্ছা ছাড়ো, তোমাকে বলাই বেকার। আমার কাছে ফোন থাকতে আমি আবার তোমাকে কেন বলছি? আমি নিজেই ক্যাব বুক করে নিচ্ছি। আরে মনিকা, আমাদের এখানে কোনো গাড়ি, বাস, ট্যাক্সি কিছুই পাবে না। আমাদের এখানে এইসবই চলে। আমাদেরকে হাত রিক্সা করে এখন বাড়ি পর্যন্ত যেতে হবে। একটু হেঁটে এগিয়ে চলো, ওখানে হাত রিক্সার স্ট্যান্ড আছে। সুজয়ের মুখে এমন কথা শুনে মনিকা আকাশ থেকে পড়ে। ও মাই গড, এ আমি কোথায় চলে এলাম? তোমাদের এখানে বাস গাড়ি পাওয়া যায় না? সে কি, ছি, এ তো জঘন্য এলাকা। শেষ পর্যন্ত কিনা আমাকে হাত রিক্সাতে উঠতে হবে। এখন তো আমার মনে হচ্ছে আমার গ্রামে আসাটাই ভুল হলো। এভাবেই হাত রিক্সাতে উঠতে হবে বলে মনিকা রাগে গজগজ করতে থাকে।
সে সারাটা রাস্তা ধরে হাত রিকশাতে বসে বসে সুজয়কে কথা শোনাতে থাকে। বাড়িতে এসে সুজয় তার মাকে সামলানোর চেষ্টা করে, সেই সাথে বাবার শেষ ক্রিয়াকর্ম সম্পন্ন করে। পরের দিন সকালবেলা। সুজয়, তুমি এই কথাটা কিভাবে ভুলে যেতে পারো? আজকে সন্ধ্যাবেলা তোমার একটা ওটি ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাদেরকে আজকেই শহরে ফিরে যেতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমার মায়ের তো এমন অবস্থা, এখন সব সময় মায়ের কাছে আমার থাকা দরকার। মাকে একা রেখে আমি এখন কোথাও যেতে পারবো না। আমরা চলে গেলে মাকে কে সামলাবে? তুমি কেন বুঝতে পারছো না? ওটা একটা বড় পার্টি। এই একটা অপারেশনের জন্য আমরা 10 লক্ষ টাকা পাবো। শুধু মায়ের কথা ভাবলে হবে না, কখনো কখনো নিজেদের কথাও ভাবতে হয়। 10 লক্ষ টাকাটা আমার লাগবেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শহরে যাও, আমি মায়ের কাছে থেকে মাকে সামলাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি কিছুদিন গ্রামে মায়ের সঙ্গে থাকো। আমার তো আরো বেশ কিছু কাজ রয়েছে, আমি সেগুলো মিটিয়ে আবার গ্রামে ফিরে আসবো, তারপর তোমাকে নিয়ে যাব। আর হ্যাঁ, মায়ের ঠিক মতো দেখাশোনা করো কিন্তু। এই বলে সুজয় শহরের উদ্দেশ্যে রওনা দেয়। মনিকা তার শাশুড়ি মায়ের দেখাশোনা করার বদলে নিজের মতো করে থাকতে শুরু করে। বরং মনিকার শাশুড়ি মাই তার দেখাশোনা করে, বাড়ির সমস্ত কাজ করে, সেই সাথে রান্না করে তার বৌমাকে খাওয়ায়। বৌমা, তাড়াতাড়ি একটু বাইরে এসো তো বৌমা। ও বৌমা, দরজা খোলো, শুনতে পাচ্ছো? কি হলো কি? দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, তাও তো দেখছি শান্তি নেই। দুপুরবেলা গ্রামের লোকজন কি ঘুমায় না বলুন তো? পলাশদা এসেছে, ওনার মেয়ে ভীষণ অসুস্থ, ডেলিভারি হবে। গ্রামের দাইমাগুলো কিছু করতে পারছে না, তাই তোমাকে ডাকতে এসেছে। তুমি তাড়াতাড়ি এনার সঙ্গে যাও বৌমা। মেয়েটাকে যে করেই হোক বাঁচাতে হবে, সেই সাথে বাচ্চাটাও যেন সুস্থ থাকে। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো গ্রামের লোকে চিকিৎসা করেও টাকা ইনকাম করতে পারবো। আমি তো ভেবেছিলাম বেকার বেকার এই কটা দিন আমার বোধহয় নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। আপনার গাড়ি কোথায় বলুন? আপনি ডাক্তারকে নিয়ে যেতে এসেছেন আর গাড়ি নিয়ে আসেননি। আমি কি হেঁটে হেঁটে যাব? গাড়ি বলতে আমার কাছে তো হাত রিক্সাই আছে, ওই হাত রিক্সাটাই আমার গাড়ি বৌমা। আমি ওতে করেই তোমাকে নিয়ে যাব। মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। কি, আমাকে আবার ওই হাত রিকশাতে উঠতে হবে? না, কিছুতেই না। আমি শহরের একজন বিখ্যাত ডাক্তার, এক ডাকে আমাকে সবাই চেনে। আর আমার কি কোনো মান সম্মান নেই যে আমি এখন হাত রিকশাতে উঠবো? কেন বৌমা, সেদিন তো স্টেশন থেকে বাড়ি পর্যন্ত তোমাকে আমিই নিয়ে এসেছিলাম। তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমার মনে আছে। দয়া করো বৌমা, একটু আমাদের দয়া করো। পলাশবাবু অনেক কাকুতি মিনতি করার ফলে মনিকা তার সঙ্গে তাদের বাড়িতে যেতে রাজি হয়ে যায়। মনিকা পলাশবাবুর মেয়ে সুজাতার চিকিৎসা করা শুরু করে। এ কি, আপনার মেয়ে তো একেবারে বাচ্চা মেয়ে। আপনার মেয়ের এখনো 18 বছর হয়নি, আপনারা এর বিয়ে দিলেন কেন? ইস, অল্প বয়সে মেয়েরা মা হলে জানেন কত রকমের প্রবলেম হয়। আপনাদের গ্রামের সবকটাই দেখছি অশিক্ষিত মূর্খ। মেয়েদের 15-16 বছর বয়সেই আমরা বিয়ে দিয়ে দিই। আমার মেয়ের কোনো সমস্যা হবে না তো বৌমা? আরে বৌমা বৌমা করা বন্ধ করুন তো। আপনি আমাকে একটু গরম জল দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। যান, এটা একটা ক্রিটিক্যাল কেস, আমাকে হ্যান্ডেল করতে দিন। মনিকার কথা শুনে পলাশবাবু খুবই ভয় পেয়ে যায়। পলাশবাবু রান্নাঘর থেকে জল গরম করে নিয়ে এসে মনিকাকে দিয়ে দেয়। সুজাতার মা ছিল না, তাই পলাশবাবুকে সবকিছু একা হাতে সামলাতে হয়। পলাশবাবু বাইরে গিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে দিয়ে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ঘরের মধ্যে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। এই যে পলাশ কাকু, আপনার মেয়ের ছেলে হয়েছে, নাতি হয়েছে, আপনার নাতি। আজকে যদি আমি এখানে না আসতাম, আপনার মেয়েকে আর আপনার নাতিকে বাঁচানো কিন্তু কারো সাধ্যের বাইরে ছিল। দিন, এবার আমাকে আমার পারিশ্রমিকটা দিয়ে দিন। পারিশ্রমিক বলতে? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বৌমা, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই বলে পলাশবাবু একটা বড় ঝুড়িতে করে অনেকগুলো ফল, শাকসবজি এবং অনেক রকমের মিষ্টি নিয়ে আসে। পলাশবাবু ঝুড়িটা মনিকাকে নিতে বলে। এই দেখে মনিকা খুবই অবাক হয়। এ কি, আপনি আমাকে এসব ফল, শাকসবজি, মিষ্টি এসব দিচ্ছেন কেন? আমি যে আপনার মেয়ের ডেলিভারির কেসটা হ্যান্ডেল করলাম, তার বদলে আমাকে টাকা দিন, টাকা। ডাক্তাররা চিকিৎসা করলে তার বদলে টাকা দিতে হয়, সেটাও জানেন না? এ আমি কোথায় এসে পড়লাম? আসলে বৌমা, আমরা তো খুব গরিব, সেই জন্য তোমাকে দেওয়ার মতো টাকা আমাদের কাছে নেই। সেই জন্য আমি খুব খুশি হয়ে নিজের চাষের জমিতে উৎপাদিত এই ফল আর সবজিগুলো তোমাকে দিলাম। এই আমগুলো, তরমুজগুলো, শসা, গাজর সব আমি নিজে হাতে চাষ করেছি। আর এই মিষ্টিগুলো আমার মেয়ে নিজের হাতে বানিয়ে রেখেছিল দাইমাকে খুশি করে দেবে বলে।
আমাকে দেখে কি আপনার দাইমা বলে মনে হচ্ছে? আমি একজন শহরের ডাক্তার, আমার কতটা ভ্যালু আছে সেটা তো তোমরা ধারণাই করতে পারছো না। এখনই আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা না নিয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। 10,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো বৌমা? তুমি দয়া করে এখন এগুলো নিয়ে যাও, পরে আমি অল্প অল্প করে তোমাকে টাকাগুলো দিয়ে দেবো, কিন্তু একসাথে এত টাকা আমি কখনোই দিতে পারবো না। না, এগুলো আমার লাগবে না, আমার টাকাই লাগবে। টাকা নেই তাতে কি হয়েছে, গহনা তো আছেই। ডেলিভারি করার সময় আমি দেখেছি আপনার মেয়ের গলায় একটা সোনার নেকলেস ছিল। ওই সোনার নেকলেসটা আমাকে দিয়ে দিন, ওটা বিক্রি করে আশা করছি 10,000 টাকা আমি পেয়ে যাব। মনিকার কথা শুনে পলাশবাবুর খুবই খারাপ লাগে। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে তার মেয়ের গলা থেকে সোনার গহনাটা খুলে মনিকাকে দিয়ে দেয়। মনিকা সেটা নিয়ে বাড়িতে ফিরে আসে। গ্রামের মানুষরা মূর্খ হওয়ার সাথে সাথে খুবই বোকা। ছোট্ট একটা কেস হ্যান্ডেল করে 10,000 টাকা পেয়ে গেলাম। আমি তো গ্রামে থেকে শহরের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবো। ঠিক তখনই সেখানে মনিকার শাশুড়ি মা এসে বলে, বৌমা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি একজন গরিব মানুষের চিকিৎসা করতে তোমাকে পাঠিয়েছিলাম, আর তুমি ওনাদের কাছ থেকে সোনার গহনা নিয়ে এসেছো। তুমি জানো, কেউ যদি এটা জানে তাহলে আমার কত বদনাম হবে। তুমি একজন ডাক্তার হয়ে গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসা করতে পারলে না। কেন আমি ফ্রিতে চিকিৎসা করব কেন? এই দুপুরের মধ্যে এত কষ্ট করে ওই খটমটে হাত রিক্সা করে অত দূরে গেলাম, 2 ঘন্টা সময় অপচয় করলাম, আর আমি আমার পারিশ্রমিকটা নেব না? তা কি করে হয়? যান, বেকার ফালতু ফালতু আমার মাথা খারাপ করবেন না, আমার জন্য চা করে নিয়ে আসুন। মনিকার এমন ব্যবহারে মনোরমা দেবী খুবই কষ্ট পায়, কিন্তু সে তেমন কিছু বলতে পারে না। কিছুদিন পর মনিকা ওই গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তির চিকিৎসা করার জন্য যায়, কিন্তু তাদের কাছে মনিকাকে দেওয়ার মতো টাকা না থাকায় মনিকা তাদেরকে বলে, দেখুন, এটা কিন্তু একটা জটিল কেস, ওকে? আপনার অপারেশন করতে হবে। শহরে যদি এই অপারেশনটা করা যায় তাহলে মিনিমাম 40,000 টাকার প্রয়োজন। আপনারা 40,000 টাকা তো দিতে পারবেন না বলছেন, তাহলে এক কাজ করুন, কয়েক কাঠা জমি আমার নামে করে দিন, তবেই আমি আপনার বাবাকে বাঁচাতে পারবো, না হলে নয়। এরকম বলবেন না ম্যাডাম, আপনি যে করে হোক আমার বাবাকে বাঁচান। আমার বাবাকে ছাড়া আমার আর কেউ নেই। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে 3 কাঠা জমি আপনার নামে লিখে দেব। এভাবেই মনিকা গ্রামের সরল সিধাসাদা মানুষদেরকে ঠকাতে থাকে। এমনকি খুবই গরিব অসহায় কোনো ব্যক্তির কাছে কোনো টাকা বা সম্পদ না থাকলে মনিকা সরাসরি তাদের চিকিৎসা করতে অস্বীকার করত। তার শাশুড়ি মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই কিছু বুঝতে চাইতো না। ওদিকে সঞ্জয় তার শহরের কাজ মিটিয়ে গ্রামে ফিরে আসে। মনোরমা দেবী তার ছেলেকে মনিকার ব্যাপারে সমস্ত কিছু বলে। সবটা জানার পর সুজয় প্রচন্ড রেগে যায়। মনিকা, তুমি টাকার লোভে এতটা নিচে কিভাবে নেমে যেতে পারো? মা বললো তোমার জন্য আমাদের গ্রামের বেশ কয়েকজন মারাও গেছে শুধুমাত্র চিকিৎসার অভাবে। তোমার মনে কি একটুও মায়া দয়া বলে কিছু নেই? এভাবে গরিব মানুষদের মারতে তোমার একটুও কষ্ট হলো না? না, কষ্ট হলো না। আমার কাছে টাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। টাকা না পেলে আমি কারো সেবা করতে পারবো না। যতই যাই হোক, আমি তোমার মতো সমাজসেবী হতে চাই না। ঠিক আছে, তুমি সমাজসেবী হতে পারবে না, কিন্তু আমি তো হতে পারবো। আমি গ্রামেই থাকবো, আর গ্রামে থেকেই আমার গ্রামের মানুষদের ফ্রিতে চিকিৎসা করব। তোমার জন্য আমার মায়ের সারা পাড়ায় বদনাম হয়েছে। আমার মায়ের পুরানো মান সম্মান আমি ফিরিয়ে নিয়ে আসবো। ও, তাহলে তুমি আমার সঙ্গে শহরে ফিরে যাবে না, তাই তো? ঠিক আছে, তুমি তোমাদের এই গ্রামের অশিক্ষিত মূর্খ ব্যক্তিদের সঙ্গেই থাকো। তোমার যখন এখানে থেকে মন ভরে যাবে তখন তুমি আমার কাছে ফিরে এসো। এই বলে মনিকা শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে সে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই মনিকাকে তার ছোট বোন লিপিকা ফোন করে। দিদি, মায়ের শরীর ভীষণ খারাপ, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এতদিন ধরে মায়ের চিকিৎসা তো তুই করেছিস, তোকে এখন ভীষণ দরকার। মায়ের বুকে খুব ব্যথা করছে, তুই তাড়াতাড়ি চলে আয় দিদি। তুই চিন্তা করিস না বোন, আমি 4-5 ঘন্টার মধ্যেই চলে আসছি। তুই ততক্ষণে মায়ের খেয়াল রাখ, কেমন? মনিকা তার মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে। সারাটা রাস্তা সে বড্ড টেনশন করতে থাকে। বেশ কয়েক ঘন্টা পর বাড়িতে পৌঁছে সে দেখে তার মা আর বেঁচে নেই। গুরুতর হার্ট অ্যাটাকের ফলে তার মা মারা যায়। নিজের মাকে হারিয়ে মনিকা কান্নায় ভেঙে পড়ে। সে মনে মনে উপলব্ধি করে, উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি দিল। আমি আজকে বুঝলাম, চিকিৎসার অভাবে যখন কেউ মারা যায় তখন তার পরিবারের, তার কাছের মানুষদের কতটা কষ্ট হয়। আমি ওই গ্রামের নিষ্পাপ মানুষগুলোর সঙ্গে ঠিক করিনি, আর সেই জন্যই উপরওয়ালা আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমার মাকে কেড়ে নিল।
মনিকা তার ভুলের জন্য খুবই অনুশোচিত ছিল। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে কখনো সে কোনো মানুষকে চিকিৎসার অভাবে মারা যেতে দেবে না। সে কয়েকদিনের মধ্যে আবার গ্রামে ফিরে আসে। সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। আমি এই গ্রামটাকে পুরোপুরি বদলে দেব। এই গ্রামে একটা ফ্রি চিকিৎসার চেম্বার খুলব। সেই সাথে এই গ্রামের মহিলাদের পুরুষদের শিক্ষিত করার জন্য আমি ফ্রিতে ওদের পড়াশোনার ব্যবস্থা করব। যে করেই হোক আমি আমার গ্রামের উন্নতি করেই ছাড়বো। আজ থেকে এই গ্রামের সকলেই আমার আপনজন।